একদিকে বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ, অন্যদিকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে জোড়া এফআইআর। এক ঢিলে দুই পাখি মারতে চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু কেন? পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। অতীতেও হুমায়ুন হাজার কুকথা বলে বারবার পার পেয়ে গেছেন, কিন্তু এবার স্যাটা ভাঙা প্রশ্নে মুখ্যমন্ত্রীর যা কঠোর অবস্থান তা নিশ্চিতভাবেই তাকে বিচলিত করবে। এত কঠোর অবস্থান নিলেন কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। কোথাও কি মুখ্যমন্ত্রী প্রথম রাতেই বিড়াল মারার একটা পরিকল্পনা, সেরকম কিছু একটা কড়া বার্তা দেওয়ার জন্য যে জোড়া এফআইআর একেবারে শুরুতেই, এবং যথেষ্ট আক্রমণাত্মকভাবে বিধানসভায় অন রেকর্ড সব বললেন? দেখো, এইটা হচ্ছে যে রাজনীতিতে সময়ের গুণে অনেক ঘটনা বড় হয়ে যায়। হুমায়ুন কবির যে কুকথা বলেন এটা নতুন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় প্রচুর বলেছেন। ইদানিং বিজেপি ক্ষমতা আসার পরেও বলতে শুরু করেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে রিয়াক্ট করেছেন তাতে, এবং যেভাবে বলেছেন যে এনাফ ইজ এনাফ, এবং আগামী দিনে এরকম বক্তৃতা দেওয়ার আর সুযোগ আপনি পাবেন না, আপনার মুখ থেকে আর এরকম বেরোবে না, সেই বন্দোবস্ত সেই সবক আমি শিখিয়ে দেবো। এখন দেখো, এই যে কড়া কথা, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এটা দুখানা দিক আছে। একটা হচ্ছে পলিটিক্যাল দিক, রাজনৈতিক দিক, আর দুই হচ্ছে প্রশাসনিক দিক। পলিটিক্যাল ব্যাপারটা দেখো, একজন সংখ্যালঘু নেতা যদি পুলিশের বিরুদ্ধে কড়া কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কড়া কথা বলেন, তাহলে তাকে পাল্টা কড়া কথা শোনানো, এইটা বিজেপির পলিটিক্সকে শুট করে। বেশ, বিজেপির রাজনীতিতে এটা ভালোভাবেই যায়। একটা সংখ্যালঘু নেতাকে, এবং তিনি যদি বেয়াদবি করেন তাহলে তাকে কঠোর কথা শোনানো, এটা বিজেপির লাইনের মধ্যে একদমই পলিটিক্যাল লাইনে। দুই হচ্ছে যেটা তুমি বললে, একদম ঠিক বললে, প্রথম রাতে বিড়াল মারা, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির যে ভাষায় পুলিশ এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলেছেন, সেটা সুষ্ঠু রাজনৈতিক ভাষা নয়। একটা হচ্ছে যে সেটায় একটা কদর্য ব্যাপার আছে, যে আলটিমেটলি মুখ্যমন্ত্রীর পদ, রাজনৈতিকভাবে যেই থাকুন না কেন, এটা মুখ্যমন্ত্রীর পদ, একদম তার উদ্দেশ্যে তুমি এই কথা বলতে পারো না। দুই, পুলিশ যে ল এনফোর্সিং এজেন্সি, তাকে উদ্দেশ্য করে তুই বাজে কথা বলতে পারো না, এবং তুই বললে পার পেয়ে গেলে তাদের প্রেসিডেন্স হয়ে থাকলো। এর আগে কি হয়েছে? এর আগে এরকম কুকথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বলেছেন হুমায়ুন কবির, কিন্তু সেটাকে ইগনোর করেছিল তৃণমূল। তার কারণ হচ্ছে যে তৃণমূল জানতো যে একে যদি ধরি, একে যদি স্পর্শ করি এটা নিয়ে, তাহলে একটা মুসলিম ব্যাকল্যাশ হতে পারে, একটা সংখ্যালঘু ব্যাকল্যাশ হতে পারে। তার ফলে সব দেখেও এসব হম্বি তম্বি, ঠিক আছে, সব সহ্য করেছিল। বিজেপি তো সেই দায়নি না, বরঞ্চ শুভেন্দু অধিকারী দেখলেন যে আজকে যদি হুমায়ুনকে আমি ছেড়ে দিই, এটা যদি আমি ইগনোর করি, তাহলে এই ধরনের ঘটনায় কুচু কাটতে কাটতে ডাকাত হয়। ঠিক, আজকে বলছে স্যাটা গরম করে দেবো, কালকে আরো বাজে কথা বলবে। এবং সবচেয়ে বড় কথা, যে মুসলমানদের যে কথাটা বলেছে হুমায়ুন কবির, যে মুসলমান কত হাজার মুসলমানকে ময়দানে নামিয়ে দেবে, কত বড় জেল আছে, তারপর কটা জেল আছে, মুসলমানদের সাথে এখানে সংঘাত নেই সরকারের। কারণ এই সরকার জানে যে সংখ্যালঘু সমাজের যে একটা ছোট অংশ, যারা একটু বেপরোয়া হয়ে গেছিল, যারা আইনের শাসন মানছিল না, যারা একটা প্রতিবাদের নামে বন্দে ভারত ট্রেনটা নতুন ঝকঝকের ট্রেনে ঢিল মারছিল, তাদেরকে শায়েস্তা করতে হবে। তার মানে যে সংখ্যালঘু অ্যাজ এ হোল, এই সরকারের তো কোনো বিরোধ নেই। অন্তত এই ভোটের আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে তো আমি বারবার সে কথা বলতে শুনেছি যে আপনারা কি পেয়েছেন। ফলে আর পশ্চিমবঙ্গের এই যে মুসলিম সমাজ বা সংখ্যালঘু, তাদের মধ্যে কি বলবো 90%-রও বেশি সে শান্তিপ্রিয় মুসলমান, বাঙালি মুসলিম, তাদের ভেতরে কোনো নেই। একটা ছোট অংশ যারা পাক সাগাসে, বা ধরো তোমার ডায়মন্ড হারবার যেমন দেখেছো, এই যে পুষ্পা, ঠিক আছে, বা শওকত মোল্লা, যে এরা এলাকায় ত্রাস হয়ে উঠেছিলেন, কিন্তু একটা তো ছোট অংশ না, উচ্ছৃঙ্খল অংশ। তুমি বলো যে
শুধু কি সংখ্যালঘুদের একটা ছোট অংশ ত্রাস হয়ে উঠেছিল? না, তাহলে তাহলে তৃণমূলের কি হিন্দু নেতা ত্রাস হয়ে ওঠেনি? বিপুল সংখ্যক, বরং বেশি। অনুব্রত মণ্ডল আর শওকত মণ্ডলের মধ্যে ফারাক কি আছে? ফারাক তো শুধু হিন্দু আর মুসলমান। একেবারেই। তাহলে অনুব্রত মণ্ডলের চড়াম আর জাহাঙ্গীর খানের যে ডায়ালগ পুষ্পা, ফারাকটা তো শুধু ধর্মেরই, একেবারেই, আর তো কোনো ফারাক নেই। বা তাদের অ্যাকশন যা ছিল একই। ঠিক আছে, তো ফলে এবং পশ্চিমবঙ্গে এই বাস্তবতা নিয়ে চলতে হবে যে পশ্চিমবঙ্গে প্রায় 27% ভোটার সংখ্যালঘু এবং জনসংখ্যার হিসেবে প্রায় 30%। এবং আমি তো কোনো উগ্র হিন্দুও যদি চান যে কালকে থেকে পশ্চিমবঙ্গে মুসলমান থাকবে না, এরকম তো হবে না। পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের একটা শান্তিপূর্ণ সহাবস্থান রাখতে হবে, ঠিক আছে, সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যদি কোনো সংখ্যালঘু যদি বেপরোয়া হয়ে যায়, যেটা আজকে হুমায়ুন দেখাচ্ছি, সেটা গরম করে দেবো পুলিশকে, আমার মনে হয় যে তোমারও মানে কি বলেছিল হুমায়ুন, দর্শকদের আবার মনে করিয়ে দেওয়া উচিত। একদম, আমি ওই বাইকটাই আমি দর্শকদের জন্য একবার পুরোটা শুনিয়ে দিচ্ছি। শুনিয়ে দাও। হ্যাঁ, আমি একবার শুনিয়ে দিচ্ছি, শুনুন হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন ওই সময়, সেটা ভাঙা মারের প্রসঙ্গ এবং তার বিস্তারিত কি বলেছিলেন আপনারা একবার শুনে নিন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। তো যেটা আমরা শুনলাম, এই কথা যদি বলার পরে যদি আজকে পার পেয়ে যায়, কালকে তো আরো বাজে কথা বলবে। একদম, ফলে প্রথম রাতেই বিড়াল মেরে দেওয়া, ওখানেই থামিয়ে দাও। এবং শুধুমাত্র যে হুমায়ুন কবির ওখানে বলেছে মিটিং এতে, এরকম নয়, আর মানে তার ঘনিষ্ঠ মহলে এইরকম কথা বলছি। সরকারের কাছে তো সব রিপোর্টই থাকে। আর একটা জিনিস তুমি দেখো যে পশ্চিমবঙ্গে যে প্রায় 30% বা 27% সংখ্যালঘু রয়েছে, তাদেরকে নিয়ে তাদের একটা ভয়েস, এই সংখ্যালঘু সমাজের ভয়েস হয়ে ওঠার অধিকার রয়েছে, কারণ না কারণ রয়েছে। একটা হিন্দু নেতাও হয়ে উঠতে পারে সংখ্যালঘুদের ভয়েস। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় শুরুতে মুকুল রায় যোগাযোগ রাখতেন সংখ্যালঘু নেতাদের সঙ্গে, এবং তারা অনেক বেশি কমফোর্টেবল ছিলেন মুকুল রায়ের সঙ্গে রাদার দেন ববি হাকিম। ফিরহাদ হাকিমকে অনেক তাদের সংখ্যালঘু নেতা বলেই মানেন না, একদম। তারা অনেক বেশি স্বচ্ছন্দ ছিলেন মুকুল রায়ের সঙ্গে। ফুরফুরা শরীফে যেতেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখো, সংখ্যালঘুদের ভয়েস হয়ে ওঠার জন্য তো গরম গরম কথা বলতে হবে না, বা ময়দানে নামিয়ে দেবো এটা বলতে হবে। ঠিক এই তুমি যেটা বললে, ঠিক এই কথাটা আজকে নওশাদ সিদ্দিকী বলেছে। এক্স্যাক্ট, আমি নওশাদের কথা দিয়ে আসতে যাচ্ছিলাম, এবং নওশাদ থেকে আমি আসাদউদ্দিন ওয়াইসির কথাতেও যাব। নওশাদ সিদ্দিকীও তো পলিটিক্স করছে সংখ্যালঘুদের, যদিও নওশাদ সিদ্দিকী বলেন তার পলিটিক্যাল লাইন ইন্ডিয়ান সেকুলার ফোর্স, সেটা হচ্ছে যে আর্থিকভাবে অনগ্রসর, হিন্দু অনগ্রসর, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সংখ্যালঘু, এই সবটা নিয়ে তিনি তার পলিটিক্স করেন। কিন্তু তার বিচরণ দেখবে সব সংখ্যালঘু এলাকায়, এবং মুখে যাই বলুক না কেন তিনি সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেন। তার দেগঙ্গা, তার ভাঙড়, তার সংগ্রামপুর, এইসব তার উলুবেড়িয়া, এখানেই তার বিচরণ। মুর্শিদাবাদ, একদম ফুরফুরা শরীফ। তো সেখানে তো নওশাদ একজন ভদ্র, পরিশীলিত একজন সংখ্যালঘু নেতা হিসেবে একটা পরিচিতি পেয়েছে। আজকে ডোমকলের যে সিপিএম এর বিধায়ক জিতে এসছেন মুস্তাফিজুর রানা, হ্যাঁ, তো আজকে মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি কি বললেন যে এবার একজন ভদ্রলোক জিতে এসেছে সিপিএম, হ্যাঁ, একটা জেন্টলম্যান একদম। এবং ওই ডোমকলের সিপিএম বিধায়ককে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং মুখ্যমন্ত্রী তাকে সৎ পরামর্শে কিছু দিয়েছেন বলে ওই বিধায়কই জানিয়েছেন তার সাক্ষাৎকারে, তার সাক্ষাৎকারে জানিয়েছে। তো ফলে পলিটিক্যাল ডিসকোর্সের নোংরা কথা বা কুকথা বলতে হবে, এটা কোনো দায় নেই। আসাদউদ্দিন ওয়াইসি কথা আসতে চাইছিলাম, আমি তাকে তো পার্লামেন্টে খুব কাছ থেকে দেখেছি। ওরকম একটা পণ্ডিত, একটা বিদগ্ধ সংখ্যালঘু নেতাকে খুব কম দেখা যায়। আসাদউদ্দিন ওয়াইসিও গরম গরম কথা বলেন, কিন্তু সেটার ভাষার শব্দচয়নে কখনো কদর্য ব্যাপার থাকে না। সরকারের বিরুদ্ধে
গরম গরম কথা থাকে, এবং দ্যাট ইজ পলিটিক্যাল কমেন্ট। উস্কানি থাকে না হয়তো, তোমার সে মতাদর্শগত ভাবে তার সঙ্গে ফারাক থাকতে পারে, মিল থাকতে পারে, কিন্তু মতাদর্শগত ফারাক থাকলেও তার যে পাণ্ডিত্য, তার যে পড়াশুনো, ঠিক আছে, সেটা কিন্তু তুমি তো অগ্রাহ্য করতে পারো না একেবারে। এবং তিনি তো একটা সম্প্রদায়কে তিনি রিপ্রেজেন্ট করছেন এবং পলিটিক্যাল সাকসেসও আছে। কিন্তু তার ডিসকোর্স তার হুমায়ুন কবিরের মতো না। কি করে যে হুমায়ুন কবিরকে তিনি পশ্চিমবঙ্গে ঠিকই বেছে নিয়েছিলেন এখনো বিস্ময় আমার কাছে এখনো পর্যন্ত বিস্ময়ের। এবং মানে খুব ভালো তিনি করেছিলেন যে যখন এই স্টিং অপারেশনটা বেরোয়, তারপরে যে সঙ্গে সঙ্গে যে ওই একদম মানে he didn't take a single minute to take that, রাত্রিবেলা ওটা না সকালবেলা হয়েছিল, পরক্ষণেই উনি স্টেটমেন্ট করে জানিয়ে দেন যে আমার এই পার্টির সঙ্গে আর কোনো সম্পর্কই নেই। কয়েক ঘন্টার মধ্যে একদম ছিন্ন করলেন সম্পর্ক, তাই না? তো হুমায়ুন কবির এমনিও খুব একটা ভরসাযোগ্য রাজনৈতিক নেতা বলে মনে হয় না। তার কারণ হচ্ছে যে অতীতে অধীর চৌধুরী তার রাজনীতিতে উত্থান হচ্ছে অধীর চৌধুরীর হাত ধরে একদম। এবার এইটা অধীর দাই বলতে পারবেন, কারণ অধীর চৌধুরী বাবা বলেন যে সাইকেলের লিক সারা তো আমি তাকে তুলে নিয়ে এসে নেতা বানিয়েছি। কোথা থেকে তুলে নিয়ে এসেছি? মুর্শিদাবাদে এরকম অনেককেই অধীর চৌধুরী একদম জিরো থেকে হিরো বানিয়েছেন, ইনক্লুডিং নাড়ুগোপাল, ইমানি বিশ্বাস, আখরুজ্জামান। নাড়ুগোপাল মুখার্জি তো আমাকে অদিতদা বলেছেন যে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো, অন্য লোক ধরে আমার ঘরে ঢুকতে হতো। তো নাড়ুগোপালের এখানে প্রাসঙ্গিক নয়, কথাটা হচ্ছে যে হুমায়ুন কবির। কিন্তু ফলে আমার যেটা মনে হয়েছে যে, এবং মুখ্যমন্ত্রী একবার না দুবার বলেছে, একবার সকালবেলা স্পেশাল একটা মেনশন করে এটা বলেছে বিধানসভা, শুধু ওনাকে নিয়েই, শুধু হুমায়ুন কবিরকে নিয়ে। পরে এই যে পাবলিক সেফটি বিল, যেটাকে আমরা বলছি গুন্ডা দমন বিল, সেই বিলে আলোচনার সময়তেও বলেছে, সেখানেও 2-3 বার প্রসঙ্গ তুলে এনেছেন। আর একটা জিনিস মুখ্যমন্ত্রী বললেন যে হুমায়ুন কবিরের কথা বলার সময়, যে আগের মুখ্যমন্ত্রী দুর্বল মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি বারবার পার পেয়ে গেছেন। সেটা তো একটা ইন্টেনশন ছিলই, তুমিও তোমার বলার শুরুতেই বললে। আগের মুখ্যমন্ত্রী দুর্বল ছিলেন কিনা আমি জানি না, আগের মুখ্যমন্ত্রী তো পলিটিক্যাল পারপাসেই হুমায়ুন কবিরদের কিছু বলেননি। শুধু কি হুমায়ুন কবির, ফুরফুরা শরীফের যে তোমার তহা সিদ্দিকিও খারাপ শব্দ ব্যবহার না করলেও কোথাও ধরাকে সরাক জ্ঞান করতে শুরু করেছিল। একদম একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সত্যি কি মিথ্যে দেওয়ালে আমরা যাচাই করতে পারিনি, যে হাইওয়ের ওপরে গাড়ি রেখে টেবিল চেয়ার না পেতে ইফতার করছিলেন। এটা তো দাদাগিরি, রাস্তার উপরে দাদাগিরি, ধরাকে সরাক জ্ঞান করা। এবং তহা সিদ্দিকি কম লম্বা চওড়া কথা বলেছে, তুলনায় সিদ্দিকুল্লাহ চৌধুরী বংশ অনেক নমনীয় ছিলেন। হ্যাঁ, ওই সময় সিদ্দিকুল্লাহ যা ছিলেন, কিন্তু মন্ত্রী হওয়ার পর বা বিধায়ক জনপ্রতিনিধি হওয়ার পর অনেক নিজেকে অনেক মন্ত্রী হওয়ার পরে অনেক সংযত হয়েছিলেন। অখিলগিরির মতো অন্তত কথা বলেন না তা করেননি। কিন্তু হুমায়ুন কবির কোথাও গিয়ে তার একটা মানে এটা একটা ফলে এবার দেখো আজকে বিধানসভায় যেটা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানুষও দেখতে চায় যে এটা যেন লিপ সার্ভিস হয়ে না থাকে। দুটো এফআইআর হয়েছে, দুটো এফআইআর, একটা রেজিনগর থানা আর একটা সম্ভবত নওদাতে, ঠিক আছে? এই দুটো থানায় দুটো এফআইআর হয়েছে। পুলিশ সুমোটো এফআইআর করেছে এবং ভারতীয় ন্যায় সংহিতার মাল্টিপল সেকশনে অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষও দেখতে চায় যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, হুমায়ুন কবিরকে পুলিশ ডেকে জেরা করছে এবং এই যে কিছু কিছু জামিন অযোগ্য ধারায় যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছে, এটা পুরো মানুষও দেখতে চায়। শুধু লিপ সার্ভিস দিলে হবে না। মুখ্যমন্ত্রী বললেনও যে যারা এই অর্গানাইজার ছিল আগে তাদের হবে, তারপরে ওনার মানে পরোক্ষভাবে সেটাই বললেন, ওনার ব্যবস্থা হবে। এবং এটাই হুমায়ুন কবিরের শেষ বক্তব্য এই ধরনের আর কি, দেখা যাবে কোথাও একটা। সেটা একটা জিনিস আমার মনে হলো যে দেখো, শপথ নেওয়ার ঠিক পরপরই হচ্ছে পাকসাকা 7 পয়েন্টসে গিয়ে মুখ্যমন্ত্রী সেই ঘটনা আমাদের মনে আছে। এবং তারপর হচ্ছে আজকের বিষয়টা, কোথাও একটা বিষয় একদম পরিষ্কার করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী সম্ভবত। ওই তো দেখো পাকসাকাশে ঘটনাটাতে কি হয়েছিল, পাকসাকাশে ঘটনাটাতে যে এই যে পশু বলি নিয়ে যে সরকার যে নিয়ম ছিল সেটাকেই কঠোরভাবে বলবৎ করার কথা বলেছিল, এবং এমন একটা সময় যখন বকরি ঈদটা আসছে, তার ফলে পাকসাকাশে একটা তার বিক্ষোভ হয়, কিন্তু সেই বিক্ষোভটা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল না,
শান্তিপূর্ণ বিক্ষোভ বলে সরকারের দিক থেকে বলার কিছু নেই। যদিও আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যা মিটিং মিছিল করবে পারমিশন নিতে হবে পুলিশের কাছে, পারমিশন নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে। সেকেন্ড থিং হচ্ছে যে ওখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পরদিন মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে মেসেজটা দিয়েছিলেন কেন? ওই যে তুমি যে বলছো প্রথম রাতে বিড়াল মেরে দেওয়া, ঠিক আছে, যে কোনো দেরি না করে যেখানে ঘটনা ঘটেছে ওইখানেই পুলিশের অফিস, ওখান থেকেই দাঁড়িয়ে একটা মেসেজিং করেছে। কারণ পাকসাকাস, রাজাবাজার এগুলো হচ্ছে যে একেবারেই যে বেপরোয়া একটা অংশ, ভয়ঙ্কর ব্যাপার আছে। একটা। আমার তো মনে আছে সাংবাদিকতার আমি শুরুতে, একদম শুরুতে 99 সালে, তখন বর্তমানের অফিসটা এজেসি বোস রোডে ছিল, তো রাজাবাজার 7 পয়েন্ট ক্রসিং, এই পাকসাকা 7 পয়েন্ট ক্রসিং এ একটা বাসের দুর্ঘটনা ঘটে। সেটা মর্মান্তিক ঘটনাই ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 7খানা বাসকে জ্বালিয়ে দিয়েছিল পরপর 7খানা বাস। এটা সম্ভবত 2000-এর ওই গোড়ায়, 99 সালে বা 2000 সালে গোড়ায়। হ্যাঁ। তারপরেই আমার মনে আছে এক রোববার দিন রাজাবাজারে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, আবার 3টে বাসকে জ্বালিয়ে দিল। আমার মনে আছে যে আমার নেমসেক ঠিক নয় কিন্তু একই রকম নাম, শঙ্খ কর, তখন বর্তমানের ফটোগ্রাফার ছিলেন, চিত্র সাংবাদিক, পরে গালফ নিউজে চলে যান। তো ওই ছবি তুলতে গিয়ে হাত ঝলসে গেছিল, কিন্তু কাছ থেকে ছবি তুলতে গিয়ে রবিবার দুপুরবেলা আমিও গিয়েছিলাম সঙ্গে। তো এইটা তো প্রায় কালচারে পরিণত করেছিল একেবারেই। এই যে বেপরোয়া ভাব, তো ওই জন্য ওইখানে দাঁড়িয়ে মেসেজিংটা করেছেন। হুমায়ুনকে বলার উদ্দেশ্য একটাই যে হুমায়ুন যেন সেকেন্ড টাইম এরকম কদর্য কথা না বলতে পারে, আর দ্বিতীয় কথা যে হুমায়ুনকে দেখে যেন আর কেউ যেন সাহস না পায়। একদম। এবং ওই জন্য মুখ্যমন্ত্রী যে বলেছেন আমি মুর্শিদাবাদ আসবো, 7 দিনের মধ্যে আমি আসবো। হুমায়ুন কবির মানে বলেছে মুর্শিদাবাদ ঢুকতে দেবো না, ফুটতে দেবো না, বলছে আমি 7 দিনের মধ্যে আসবো। তার মানে কি? তার মানে যে মেসেজটা আজকে উনি বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছে সেটাই উনি একদম মুর্শিদাবাদের বুকে গিয়ে দাঁড়িয়ে দেবেন কোথাও। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও কিন্তু বলেছেন যে এই বকরি ঈদ এবং মহরম করতে কারো কোনো অসুবিধা হয়েছে, তুমি যেটা বললে পারমিশন নেবেন, করবেন, সব ধর্ম তার আচার অনুষ্ঠান সবটা পালন করবেন। কিন্তু কোথাও আজ মুখ্যমন্ত্রী যে বার্তা দিলেন হুমায়ুন কবিরকে, জোড়া এফআইআর দায়ের এবং হুমায়ুন কবিরের উস্কানিমূলক মন্তব্য যা কিছু তিনি বলেছিলেন, কোথাও কিন্তু সেটা বাংলার রুচি সংস্কৃতি সবকিছুর সঙ্গে কোথাও খাপ খায় না। এবং প্রথমেই যেটা আমি শুরুও করেছিলাম যে মানে প্রথম রাতেই বোধহয় বিড়াল মেরে দেওয়ার মতো যে কঠোর অবস্থান নেবে সরকার, সেটা কিন্তু একদম স্পষ্ট করে দিলেন। এবং যতদূর জানা যায় মুখ্যমন্ত্রীর এই বলার পর, মুখ্যমন্ত্রীর এই বিবৃতির পর হুমায়ুন কবির বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নের জবাব না দিয়ে সম্ভবত তিনি চলে গেছেন। কোথাও গিয়ে এই আস্ফালন বা যেটাই হোক না কেন তার একটা পরিণতি কি হতে পারে ভেবে হয়তো নিজেও খুব শঙ্কিত বোধ করছেন। এর পরিণতি কি হয়, 7 দিন পর মুখ্যমন্ত্রী নিজে যাবেন মুর্শিদাবাদের মাটিতে, আমরা তো দেখতে থাকবই। আপাতত এই ভিডিও এই পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দাবোয়ালে।